আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ক্লাস শুরু করছি রবীন্দ্র আরতির মাধ্যমে, আর ক্লাস শেষ করব নজরুল বন্দনার মধ্য দিয়ে। মহামারীর এই ক্রান্তিকালে আসলে আমাদের সবার মাথায় নত হয়ে গেছে পরম করুণাময়ের চরণতলে। কোভিড-19 বা করোনা ভাইরাসের মধ্য দিয়ে সৃষ্টিকর্তা বোধহয় আসলে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কি বলতো, আমাদের নিজেকে চেনার, আত্মদর্শনের মাধ্যমে আত্মশুদ্ধির। তাই আজ আমরা নিজেকে চিনতে পেরেছি, আর সেই জন্যই দেখি চারপাশের সব উদ্ধত মাথাগুলো আজ অবনত। সবার অহংকার, সবার দম্ভ আজ শেষ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজ ক্লাসের শুরুতেই চলো আমরা আবার মাথা নত করি সেই সব মানুষের কাছে যারা নিজের জীবন বিপন্ন করে অসহায় অসুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মাথা নত করি সেই ভিক্ষুক ভাইয়ের কাছে যে কিনা ভিক্ষা করে জমানো টাকা মানুষের সাহায্যে তুলে দিয়েছে। আরও মাথা নত করি কাদের কাছে বলতো, যারা এই রোগে মৃত ব্যক্তিদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করার জন্য নিজের সমস্ত বিপদকে উপেক্ষা করে এগিয়ে এসেছে। আমাদের রক্তীয়রা যখন ভয়ে পিছিয়ে গেছে, সাহস পায়নি এগিয়ে আসতে, তখন এসেছে এগিয়ে কারা? আমাদের এই আত্মীয়রা। সত্যি এরা আমাদের আত্মার আত্মীয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসে ফিরে যাব। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তো? আমরা আধুনিক বাংলা বানানের নিয়ম পড়ছিলাম এবং আমি বলেছিলাম যে আজকে তোমাদের আমি প্রত্যয় ঘটিত নিয়মগুলো পড়াবো। তো ক্লাসে কিন্তু আমি প্রত্যয় তোমাদের পড়িয়েছি। সেটা হচ্ছে যে প্রত্যয় কি, প্রত্যয় কত প্রকার, কি কি, তারপরে হচ্ছে কিভাবে আমরা প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করব, সেগুলো ক্লাসে পড়ানো হয়ে গেছে। আজকে আমি যেটা তোমাদের পড়াবো সেটা কিন্তু প্রত্যয় ঘটিত নিয়ম। কিসের? আধুনিক বাংলা বানানের ক্ষেত্রে। আধুনিক বাংলা বানানের ক্ষেত্রে যে প্রত্যয় ঘটিত নিয়মগুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো একটু পিছনে ফিরে যাই। প্রত্যয় কি সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে, যে প্রত্যয় হচ্ছে কতগুলো কি বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো শব্দ বা ধাতুর পর বসে সেই শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন করে বা অর্থ প্রকাশে সাহায্য করে বা নতুন শব্দ গঠন করে। অন্যভাবে এভাবে আমরা বলতে পারি যে প্রত্যয় হচ্ছে সেই সব বর্ণ সমষ্টি, যে বর্ণগুলো বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পর বসে শব্দের অর্থ প্রকাশে সাহায্য করে, নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়। এটাও আমরা জানি যে প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, প্রধানত দুই প্রকার, তাই না? কি? কৃৎ প্রত্যয় আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় কোনগুলো? আমরা জানি যে আমরা যে মানে সংজ্ঞাটা যখন পড়লাম তখনই তো আমরা বললাম যে প্রত্যয়গুলো কোথায় বসে? ধাতু বা শব্দের পর। তাহলে শব্দ আর ধাতু এই দুটো জিনিস আমাদের একটু বুঝতে হবে। সেগুলো আমরা অবশ্য ক্লাসে বুঝেছি, তারপরেও একটু আলোচনা করে দিচ্ছি। ধাতু কাকে বলে? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল। ক্রিয়া মানে কাজ করা, সেটা তো তোমরা জানোই। সেই ক্রিয়ার মূলটা হচ্ছে ধাতু। তো ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটা কোন প্রত্যয় হবে বলো তো? অবশ্যই কৃৎ প্রত্যয়। আর যখন প্রত্যয়গুলো যুক্ত হবে শব্দের সাথে বা নাম শব্দের সাথে তখন সেগুলো হবে তদ্ধিত প্রত্যয়। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা খেয়াল করি জিনিসটা। সেটা হচ্ছে যেমন ধরো দোলনা। দোলনায় এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো আমরা? দোল যোগ না। এই যে দোল বললাম, এই দোলটা কি? ক্রিয়াটা এখানে কি? দোলা, তাই না? ক্রিয়াটা হচ্ছে দোলা। এই ক্রিয়ার মূল হচ্ছে দোল। তাহলে দোল কি? ধাতু। ধাতুর সাথে না প্রত্যয় যুক্ত হলো, সুতরাং এটা কি প্রত্যয়? অবশ্যই কৃৎ প্রত্যয়। এখন আমি যদি তোমাদের বলি দোলানো, তখন কি হবে? তখন কিন্তু আর এইভাবে করা যাবে না, তখন হবে দোলা যোগ আনো। তখন কি হবে? তখন কিন্তু দোলা যে হলো, দোলাটা কিন্তু শব্দ, অর্থাৎ শব্দের সাথে তখন প্রত্যয় যুক্ত হলো।
সুতরাং ওটা তখন তদ্ধিত প্রত্যয় হয়ে যাবে, তাই না? এছাড়াও আরেকটা উদাহরণ আমি বলছি, যেমন ধরো ঢাকায়, ঢাকায়কে যদি আমরা ভাঙাতে যাই তাহলে কি হবে? ঢাকা যোগ আই। এখন দেখো তো ঢাকাটা কি? ঢাকা নাম না? অবশ্যই নাম শব্দ। তাহলে এই যে ঢাকায়, এটা কৃত প্রত্যয় হবে না তদ্ধিত প্রত্যয়? অবশ্যই তদ্ধিত প্রত্যয়, কারণ নাম শব্দের সাথে যুক্ত হয়েছে প্রত্যয়। আমি জানি এগুলো তোমরা জানো। তো আজকে কিন্তু আমরা এই প্রত্যয় পড়বো না, আমরা কি পড়বো? আমরা যে আধুনিক বাংলা বানানের ক্ষেত্রে যেমন কিছু কিছু প্রত্যয় গঠিত শব্দে রস্বইকার হয়, কিছু কিছু শব্দে দীর্ঘইকার হয়। তোমাকে কেউ প্রশ্ন করতে পারে যে কেন রস্বইকার হলো এখানে, বা এখানে কেন দীর্ঘইকার হলো? আজকাল দীর্ঘইকার তুলে দেওয়ার প্রবণতা আমাদের মাঝে দেখা যাচ্ছে, তাহলে কেন দীর্ঘইকার এই শব্দের রয়ে গেল? হ্যাঁ, তো তখন যদি তুমি বুঝিয়ে বলতে না পারো তাহলে সমস্যা হবে। যে প্রত্যয়ের কারণে যদি দীর্ঘই, যেমন ধরো যদি দীর্ঘই প্রত্যয় যুক্ত হয় তখন অবশ্যই শব্দের শেষে দীর্ঘইকার হবে। তো এই নিয়মগুলোই আমরা আধুনিক বাংলা বানানের ক্ষেত্রে কিভাবে কাজ করছে সেইটাই আলোচনা করব। তো চলো আমরা ক্লাস করি ঠিকভাবে। 1 নম্বর নিয়মটা হচ্ছে যে প্রকৃতি বা শব্দের সাথে যদি রস্বই বা রস্বই কারান্ত প্রত্যয় যুক্ত হয় তাহলে সেই শব্দের শেষে কি হবে? অবশ্যই রস্বইকার হবে। আমি আবার বলছি, যদি প্রকৃতি বা শব্দের সাথে রস্বই কারান্ত প্রত্যয় বা রস্বই প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে? সেই শব্দের শেষে অবশ্যই রস্বইকার যুক্ত হবে। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি, আমি বোর্ডে আগে লিখে রেখেছি উদাহরণ, আসো আমরা খেয়াল করি। দেখো রস্বই কারান্ত প্রত্যয় কোনগুলো? রস্বই অবশ্যই রস্বই কারান্ত প্রত্যয়, রস্বই তো রস্বই। এরপর আছে তি, তি রস্বই কারান্ত প্রত্যয়। আনি প্রত্যয়, আনি, আনি রস্বইকার, এটা রস্বইকার, শেষে রস্বইকার আছে, আনি প্রত্যয়। উনি, আলি, আমি, এগুলো হচ্ছে কি? রস্বই কারান্ত প্রত্যয়। তো উদাহরণে দেখো বসতি, এখন এই যে বসতি, এটাকে যদি আমরা ভাঙি এখন কি পাই আমরা? বস যোগ তি, তাই না? বস যোগ তি। তাহলে এই যে তি, এই টিতে তো রস্বইকার আছে, এই যে দেখো তি, টিতে রস্বইকার, তাহলে এখানে কি আমরা দীর্ঘইকার দিতে পারবো? অবশ্যই না। তাহলে এখানে অবশ্যই বসতি বানানে রস্বইকারই হবে, দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। একইভাবে ঘাটতি, ঘাট যোগ তি, এখন এই যে তি প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে ঘাটতি, কোনো জিনিসের ঘাটতি হয়, হয় না? এই ঘাটতি যে এখানে কি হবে? তাহলে রস্বইকার যুক্ত হবে। এরপর আসো ঝাঁকানি, ঝাঁকানিকে ভাঙলে, ঝাঁকানি এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? ঝাঁক যোগ আনি, অর্থাৎ আনি প্রত্যয় যুক্ত হয়েছে। এখন আনি তো রস্বইকারান্ত প্রত্যয়, এবং এই যে দেখো শেষে রস্বইকার আছে, দন্তান্ন রস্বইকার, তাহলে আমরা এখানে কিভাবে দীর্ঘইকার ব্যবহার করব? অবশ্যই রস্বইকার ব্যবহার করতে হবে। এরপরে দেখো চাকরি, চাকর যোগ ই, মূল শব্দ হচ্ছে চাকর, তার সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে? রস্বই প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এখানে কি আমরা দীর্ঘইকার দিতে পারবো না। এরপরে পাগলামি, পাগলামিকে ভাঙলে আমরা কি পেয়েছি? পাগল যোগ আমি, পাগলামি। হ্যাঁ, তো আমি, এটা রস্বইকারান্ত প্রত্যয়, এই জন্য পাগলামি শব্দে কি হয়েছে? রস্বইকার হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন উদাহরণ আছে, যেমন ধরো নিরানি, খাটুনি, হ্যাঁ, তারপরে হচ্ছে ভালো মানুষী, বাহাদুরি, তারপর হচ্ছে পাকামি, এগুলো সব শব্দের ক্ষেত্রে রস্বইকারান্ত প্রত্যয় যেহেতু যুক্ত হয়েছে সেহেতু এই শব্দগুলো শেষে কখনোই দীর্ঘইকার হবে না, কি হবে? রস্বইকার। তো এরপরে আমরা 2 নম্বর নিয়মটা দেখি, পরবর্তী নিয়মটা দেখি। পরবর্তী নিয়ম হচ্ছে প্রকৃতি বা শব্দের সাথে যদি দীর্ঘইকার বা দীর্ঘইকারান্ত প্রত্যয় যুক্ত হয়, দীর্ঘই প্রত্যয় বা দীর্ঘইকারান্ত প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে? সেই শব্দগুলোর শেষে কি হবে? দীর্ঘইকার হবে, রস্বইকার হবে না। তো এই একইভাবে আমরা উদাহরণে ফিরে যাই। দেখো এখানে কি আছে? প্রতিযোগী শব্দ হচ্ছে কি? প্রতিযোগী। এই শব্দটা আমাদের খেয়াল করতে হবে যে এই শব্দটার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে প্রতিযোগ। প্রতিযোগের সাথে এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি প্রতিযোগ মূল শব্দ, তার সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে? দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে।
প্রতিযোগ শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে দীর্ঘ ই। এই দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হওয়াতে প্রতিযোগী বানানটা কি হয়েছে, দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়েছে বা লেখা হয়। একইভাবে সহযোগী, খেয়াল করো, সহযোগী মূল শব্দ কি, সহযোগ। সহযোগের সাথে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে সহযোগী বানান অবশ্যই কি হবে, দীর্ঘ ইকার হবে। ঠিক একইভাবে অনুরাগী, এখানে মূল শব্দ কি, অনুরাগ, তার সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে, দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে অনুরাগী বানানটা কি হবে, অবশ্যই দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো এর সাথেই দেখো এই ধারাবাহিকতাই আমি 3 নাম্বার নিয়মটা বা পরবর্তী নিয়মটা আমি আলোচনা করছি। এই পরবর্তী নিয়মটাই হচ্ছে যে এই তো পেলাম আমরা, তাহলে এই যে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হওয়াতে আমরা কিন্তু সবগুলো শব্দ যে পেলাম, এরকম আরো প্রচুর শব্দ আছে, এই সবগুলো শব্দ হচ্ছে দীর্ঘ ইকারান্ত। তার মানে কি, এই শব্দগুলোর শেষে কি আছে, দীর্ঘ ইকার আছে, অর্থাৎ দীর্ঘ ইকারান্ত শব্দ। পরবর্তী নিয়মটাই কিন্তু এই দীর্ঘ ইকারান্ত শব্দের সাথেই সম্পর্কযুক্ত। এখন আমরা মূল শব্দে চলে যাই। দীর্ঘ ইকারান্ত মূল শব্দ পেলাম, এর সাথে যদি তা প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে। আমাদের এই নিয়মটা হচ্ছে যে দীর্ঘ ইকারান্ত শব্দের সাথে যদি তা প্রত্যয় যুক্ত হয়, তা প্রত্যয় যুক্ত হলে সেই শব্দের শেষে, মূল শব্দের শেষে যে দীর্ঘ ইকার আছে সেটা হ্রস্ব ইকারে পরিণত হবে। আমি আবার বলছি, দীর্ঘ ইকারান্ত শব্দের সাথে যদি তা প্রত্যয় যুক্ত হয় তাহলে দীর্ঘ ইকারান্ত শব্দের শেষে যে দীর্ঘ ইকারটা আছে সেটা হ্রস্ব ইকারে পরিণত হবে। তো উদাহরণে দেখো, উদাহরণে কি আছে, আমরা এখানে পেয়েছিলাম মূল শব্দ কি, প্রতিযোগী। হ্যাঁ, প্রতিযোগীর মূল শব্দ ছিল এখানে প্রতিযোগ, তার সাথে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছিল। এখন আমাদের মূল শব্দ হয়েছে প্রতিযোগী, কারণ আমাদের এখন শব্দটা, যে শব্দটা আমাদের মানে বানান সংশোধন করতে দিবে তোমাদের, বা ধরো শুদ্ধ বানান দিয়ে তোমাকে বললো যে এটা কোন নিয়মে শুদ্ধ, সেই শব্দটা কোন শব্দ দিবে, প্রতিযোগিতা। এখন তোমাকে একজন প্রশ্ন করতে পারে যে প্রতিযোগিতা বানানে কেন হ্রস্ব ইকার হলো, এখানে প্রতিযোগী দীর্ঘ ইকার, কিন্তু এখানে এসে কেন হ্রস্ব ইকার হয়ে গেল। এইটাই আমরা এখন বুঝবো যে এই প্রতিযোগিতা এর মূল শব্দ কি। আমাদের আগে মূল শব্দ ছিল প্রতিযোগ, প্রতিযোগের সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছিল, দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছিল, হয়েছিল কি প্রতিযোগী। আর এখন প্রতিযোগী, হ্যাঁ, এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়েছে। হ্যাঁ, তা প্রত্যয় যুক্ত হওয়াতে আমাদের এখন কি হয়েছে, এখানে আমি এটা মুছে আমি এইভাবে লিখতে পারি যে আমাদের এখন মূল শব্দ কি, প্রতিযোগী। ঠিক আছে, এর সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে, তা প্রত্যয় যুক্ত হয়েছে। তা প্রত্যয় যুক্ত হওয়াতে আমাদের নিয়মেই আছে যে দীর্ঘ ইকারান্ত শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিণত হবে। আমরা কিন্তু প্রায় সময় এই বানানটা ভুল করি, এটা আশা করি আমাদের আর ভুল হবে না। একইভাবে দেখো সহযোগিতা, এখানেও আমাদের মূল শব্দ কি ছিল, আগের নিয়মে ছিল সহযোগ, তার সাথে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছিল সহযোগী। এখন যদি আমরা এইভাবেও লিখতে পারি যে দেখো, আমরা এখন নিয়ে নিলাম মূল শব্দ সহযোগী, এখন তার সাথে যুক্ত করলাম কি প্রত্যয়, তা প্রত্যয়। হ্যাঁ, সহযোগী তো দীর্ঘ ইকারান্ত প্রত্যয়, তাই না, এর সাথে আমরা তা প্রত্যয় যুক্ত করলাম। এখন আমাদের নিয়ম অনুযায়ী এই দীর্ঘ ইকারান্ত শব্দের শেষের যে দীর্ঘ ইকার আছে, এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকারে পরিণত হবে না, যার জন্য এখানে সহযোগী, যখন আমরা সহযোগিতা লিখলাম তখন হ্রস্ব ইকার হয়ে গেল। একইভাবে ধরো আছে প্রতিদ্বন্দ্বিতা, এখন তোমাকে কেউ প্রশ্ন করলো প্রতিদ্বন্দ্বিতা বানানে কেন হ্রস্ব ইকার হলো। আমাদের প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, যে প্রতিদ্বন্দ্বিতা যে করে তাকে কি বলে, প্রতিদ্বন্দ্বী, তাই না। প্রতিদ্বন্দ্বী বানান যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো, দীর্ঘ ইকার দিয়ে। কিন্তু যখন আমরা লিখবো প্রতিদ্বন্দ্বিতা তখন অবশ্যই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। কেন, কারণ তা প্রত্যয় যুক্ত হয়েছে, আগে যুক্ত হয়েছিল দীর্ঘ ই প্রত্যয়, তখন হয়ে গিয়েছিল দীর্ঘ ইকার, আর দীর্ঘ ইকারান্ত শব্দের সাথে এখন কি যুক্ত হলো, এখন তা প্রত্যয় যুক্ত হলো, এখন কি হয়ে গেল, এখন হয়ে গেল হ্রস্ব ইকার। হ্যাঁ, একইভাবে সহযোগিতা, সহমর্মিতা, এই বানানগুলো সব আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখব। এরপরের নিয়মটা কি আমরা খেয়াল করি,
এখন তো গেল আমাদের এই তা প্রত্যয়। এরপরে আসো আমাদের তো এই দীর্ঘইকারান্ত শব্দগুলো তো আমরা পেয়েই গেলাম, তাই না? এখন দেখো দীর্ঘইকারান্ত শব্দের সাথে যদি ইনি প্রত্যয় যুক্ত হয়, দীর্ঘইকারান্ত শব্দের সাথে যদি ইনি প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে? তাহলেও কিন্তু আমাদের শব্দের শেষের যে মূল শব্দের শেষের যে দীর্ঘইকার সেটা হ্রস্বইকারে পরিণত হবে। উদাহরণে আসি আমরা, তাহলে বুঝতে পারবো নিয়মটা। দেখো বিদেশিনী, হ্যাঁ বিদেশিনী, এই বিদেশিনীর মূল শব্দটা আমাদের কি? হ্যাঁ, বিদেশের সাথে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে আমাদের হয়েছে বিদেশি। বিদেশ শব্দের সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে? দীর্ঘই প্রত্যয়। দীর্ঘই প্রত্যয় যুক্ত হতে আমাদের হয়েছিল কি? বিদেশি। তখন কিন্তু আমরা বিদেশি লিখেছি দীর্ঘইকার দিয়ে। এখন কি যুক্ত হলো? এখন যুক্ত হলো ইনি। হ্যাঁ, এখন ইনি যে যুক্ত হলো, এখন ইনি কি করব? এই ইনি বানানটা খেয়াল করো, রস্বই দন্তানয় দীর্ঘইকার। হ্যাঁ, আর এখানে আমাদের বিদেশিতে আছে কি? শেষে দীর্ঘইকার। আমি তো আগেই বলেছি যে দীর্ঘইকারান্ত শব্দ। এখন এই বিদেশি দীর্ঘইকারান্ত শব্দের সাথে ইনি প্রত্যয় যুক্ত হলো, তাহলে কি হবে? আমাদের এই মূল শব্দের যে দীর্ঘইকারটা আছে সেটা হ্রস্বইকারে পরিণত হবে। দেখো বিদেশি, হ্যাঁ নি, এই যে এখানে দীর্ঘইকার ছিল, এখানে হ্রস্বইকার হয়ে গেছে। এখন বলতে পারো যে এটা কেন দীর্ঘইকার রইলো? এটা তো অবশ্যই দীর্ঘইকার থাকবে, কারণ ইনি বানানটা কি খেয়াল করো? হ্রস্বই দন্তানয় দীর্ঘইকার। তাহলে এই দীর্ঘইকার তো আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ প্রত্যয়টাই হচ্ছে দীর্ঘইকার, হ্রস্বই দন্তানয় দীর্ঘইকার। তাহলে বিদেশিনী বানানটা আবার খেয়াল করো, বিদে তালিবশয় দীর্ঘইকারটা হয়ে গেল হ্রস্বইকার এবং দন্তানোর সাথে যুক্ত হলো এই ইনি প্রত্যয়ের দীর্ঘইকার। একইভাবে আসি আমরা সোহাগিনী। সোহাগিনী, এখানে মূল শব্দ কি বলতো? আমরা আগের নিয়মের দিকে যদি যাই, আমাদের একদম মূল শব্দের দিকে যদি যাই, তাহলে একেবারে মূল শব্দটা হচ্ছে সোহাগ। হ্যাঁ, সোহাগ। সোহাগের সাথে কি প্রত্যয় যুক্ত হয়? প্রথমে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছিল, তখন হয়েছিল কি? সোহাগী, তাই না? সোহাগী। তাহলে দীর্ঘই প্রত্যয় যুক্ত হলে সোহাগী বানালে কি হবে? অবশ্যই দীর্ঘইকার হবে। এখন আমি মূল শব্দ হিসেবে নিলাম সোহাগীকে। এখন সোহাগী তো দীর্ঘইকারান্ত শব্দ, এখন এর সাথে যুক্ত করলাম ইনি প্রত্যয়। ইনি প্রত্যয় যুক্ত করাতে কি হয়ে গেল? সোহাগিনী। এখন আমাদের শব্দের শেষের মূল শব্দের শেষের যে দীর্ঘইকার ছিল এটা হ্রস্বইকারে পরিণত হলো, এবং এই ইনি প্রত্যয়ের যে দন্তানয় দীর্ঘইকার এটা কিন্তু দন্তানয় দীর্ঘইকারই রয়ে গেল। বোঝাতে পারলাম কি? আমি যতটুকু বুঝি সেটুকু তোমাদের চেষ্টা করলাম। এখন জানি না তোমরা কতটুকু বুঝতে পারছ। আমি আরো কয়েকটা উদাহরণ বলি এই নিয়মে। যেমন ধরো সমভাগিনী। হ্যাঁ, এখানে একেবারে মূল শব্দ হচ্ছে সমভাগ, তার সাথে কি হয়েছে? দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে সমভাগী। এর সাথে আবার ইনি প্রত্যয় যখন যুক্ত হয়েছে তখন হয়েছে সমভাগিনী। তাহলে যখন সমভাগী হবে তখন হবে দীর্ঘইকার, আর যখন সমভাগিনী লিখবো আমরা তখন হবে কি? সমভাগীর দীর্ঘইকার অবশ্যই হ্রস্বইকারে পরিণত হবে। বোঝা গেল? পরবর্তী নিয়মটি হচ্ছে শব্দের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয়, মূল শব্দের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তবে শব্দের মূল স্বরে পরিবর্তন ঘটে। আবার বলছি, শব্দের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তবে শব্দের মূল স্বরে পরিবর্তন ঘটে। আমরা উদাহরণ খেয়াল করি, তাহলেই বুঝতে পারবো। দেখো এখানে এই যে উদাহরণটা, বৈমানিক। বৈমানিক, খেয়াল করো, বৈমানিক মূল শব্দ কি ছিল? বিমান। বিমান, হ্যাঁ, বিমানে কিন্তু দেখো এখানে বয় হ্রস্বইকার, এর সাথে যুক্ত হয়েছে কি? ইক প্রত্যয়। কি হয়েছে? বিমানিক হয়েছে কি? না, কি হয়েছে? বৈমানিক। ওইকার হয়ে গেছে, ছিল হ্রস্বই হয়ে গেল ওই, ছিল বিমান হয়ে গেল বৈমানিক। কিসের প্রভাবে? অবশ্যই এই প্রত্যয়ের প্রভাবে। হ্যাঁ, এরপর আসো শারীরিক। এখানে মূল শব্দটা কি? শরীর, তার সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে? ইক। তাহলে আমাদের শরীরের সাথে ইক প্রত্যয় যুক্ত হলো, হওয়ার কথা ছিল তো শরীরিক, কিন্তু হলো কি? শারীরিক। অর্থাৎ মূল স্বরের পরিবর্তন ঘটলো। তালিবস্য মানে কি? এখানে স্বরে অ, শকে টানলে আমরা কি পাই?
স কি হয় সরে অ, এখানে ছিল কি সরে অ, হয়ে গেল কি আ, সরে আ, মানে সরে আ হয়ে গেল, সরে অ সরে আতে পরিণত হলো। এখানে কি হয়েছিল রস্বই পরিণত হয়েছিল ওইতে। এরপর আসো সৈনিক। সৈনিকের মূল শব্দ কি সেনা, সেনা যোগ ইক কি হয় সৈনিক। এখন সেনাতে কি ছিল সে এ ছিল তাই না, আর হয়ে গেল কি ওই, কার প্রভাবে সেই ইক প্রত্যয়ের প্রভাবে। তাহলে এই নিয়মটা আমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে দেখো খেয়াল করো 6 নম্বর নিয়মটা, প্রকৃতি বা শব্দের সাথে যদি অনট প্রত্যয় যুক্ত হয়, প্রকৃতি বা শব্দের সাথে যদি অনট প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হয় অনট স্বরে অ দন্তান্ন ট, শেষে ট আছে না, এই ট লোপ পায়, তাহলে কি থাকে অন থাকে, ট চলে গেলে অন রইল না, এই অন থাকে, অন শব্দের সাথে যুক্ত হয়, অনট নয়। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এই যে নয়ন, নয়ন, নয়নকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো নি যোগ অনট, নি যোগ অনট, তাহলে এখানে কি নয়নট হয়েছে না, হয়েছে কি নয়ন, অন যুক্ত হয়েছে কি অন, তাহলে অনটের ট লোপ পেয়েছে, ট নেই, দেখো অন যুক্ত হয়েছে, হয়েছে নয়ন। একইভাবে দেখো শ্রবণ, শ্রবণে কি আছে, শ্রবণকে ভাঙলে কি পাই শ্রু যোগ অনট, যুক্ত হয়েছে কি অন, শ্রবণ। একইভাবে শয়ন, শি যোগ অনট, অনটের ট লোপ পেয়েছে, অন যুক্ত হয়েছে, হয়েছে শয়ন। দর্শন, দৃশ যোগ অনট, অনট যুক্ত হয় নাই, যুক্ত হয়েছে অন, হয়েছে কি দর্শন। বোঝা গেল। এরপর আমরা 7 নম্বর নিয়মে আসি। 7 নম্বর নিয়মটা হচ্ছে ইমন প্রত্যয়ের জন্য। ইমন প্রত্যয়, হ্যাঁ, ইমন প্রত্যয় যদি স্ত্রীবাচকতায় ব্যবহৃত হয়, ইমন প্রত্যয় স্ত্রীবাচকতায় কিভাবে ব্যবহৃত হয় জানো, ইমা রূপ ধারণ করে। কি রূপ ধারণ করে, ইমা রূপ ধারণ করে। ইমন প্রত্যয় স্ত্রীবাচকতায় ইমা রূপ ধারণ করে যুক্ত হয়। উদাহরণে দেখো এখানে আছে নীলিমা, হ্যাঁ নীলিমা, এখানে ভাঙালে আমরা কি পাই নীল যোগ ইমন, নীল যোগ ইমন, হয়েছে কি নীলিমন হয়েছে না, হয়েছে নীলিমা। তাহলে ইমনটা ইমা প্রত্যয় হিসেবে এখানে যুক্ত হলো, মূল প্রত্যয় ছিল ইমন কিন্তু কি রূপ ধারণ করলো ইমা, হলো কি নীলিমা, ইমা। একইভাবে কালিমা, কাল যোগ ইমন, ইমন কি রূপ ধারণ করলো কালিমা, ইমা, ইমা রূপ ধারণ করে যুক্ত হলো। একইভাবে রক্তিমা, রক্ত যোগ ইমন, রক্ত ইমন না রক্তিমা, তাহলে ইমন কি রূপ ধারণ করলো এখানে ইমা, রক্তিমা। একইভাবে চন্দ্রিমা, নীলিমা, গরিমা, মহিমা, এই সবগুলোই হয়। যেমন মহিমাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো মহৎ যোগ ইমন, ইমন ইমা রূপ ধারণ করে যুক্ত হয়ে গেল। এরপরে নিয়মে আমরা আসি। এই যে ইন স্নেহ বা ইয়, সংস্কৃতে স্নেহ প্রত্যয়, বাংলায় হচ্ছে ইয় প্রত্যয়। এই ইন বা ইয় প্রত্যয় যদি যুক্ত হয় শব্দের সাথে তাহলে কি হয় শব্দে দীর্ঘইকার যুক্ত হয়। আবার বলছি, ইন বা ইয় প্রত্যয় যুক্ত হলে শব্দে দীর্ঘইকার যুক্ত হয়। দেখো সার্বজনীন বানানটা খেয়াল করো, তোমাকে এখানে হ্রস্বইকার দিয়ে দিয়ে দিতে পারে, হ্যাঁ তোমাকে তখন দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এখন তুমি যদি না জানো যে কেন হলো তাহলে তো তুমি ভুলটা ধরতে পারবে না। কারণ হচ্ছে যে সর্বজন তার সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে, ইন বানানটা খেয়াল করো দীর্ঘই দন্তান্ন, তাহলে কি প্রত্যয় যুক্ত হয়েছে ইন, দীর্ঘই দন্তান্ন, যার জন্য এখানে দীর্ঘই যুক্ত হয়েছে। জলীয়, হ্যাঁ জলীয়টাকে ভাঙলে আমরা কি পেয়েছি দেখো, জলীয় শব্দটাকে যদি ভাঙি পাই আমরা জল যোগ স্নেহ বা বাংলায় ইয়, হ্যাঁ জল যোগ ইয়, তাহলে এখানে দীর্ঘই অন্তস্থ না, যার জন্য দীর্ঘই যুক্ত হয়েছে। একইভাবে দেখো মানবীয়, মানবীয়কে ভাঙলে কি পাই মানব যোগ ইয়, একইভাবে মানবীয় দেখো দীর্ঘইকার দিয়ে লেখা হয়েছে। ঠিক তেমনি দেশীয়, বর্ষীয়, শাস্ত্রীয়, রাষ্ট্রীয়, এই শব্দগুলোতে
দীর্ঘইকার ব্যবহার হয়েছে। কেন ব্যবহার হয়েছে বুঝতেই তো পারছো, যে এই কোনোটা ইন বা কোনোটা ইও প্রত্যয়ের প্রভাবে। এখন তোমাকে দুইভাবেই দিতে পারে। এরকম হতে পারে যে তোমাকে শুদ্ধ বানানটাই দিয়ে দিল, দিয়ে বললো যে কোন নিয়মে শুদ্ধ লেখো, তখন তুমি লিখবে যে প্রত্যয় ঘটিত নিয়মে। তারপরে যদি তোমাকে একটু মানে ব্যাপকভাবে বলার যদি তোমার জায়গা থাকে, সেখানে যদি তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্নে না এসে সংক্ষিপ্ত প্রশ্নে আসে, তাহলে তখন তুমি একটু লেখার সুযোগ পাবে। তখন তুমি শুধুমাত্র প্রত্যয় ঘটিত নিয়ম লিখবে না, যে আধুনিক বাংলা বানানের প্রত্যয় ঘটিত নিয়ম কোন নিয়ম, তখন তুমি নিয়মটা বলে দিবে যে ইন বা ইয় প্রত্যয় যুক্ত হলে শব্দে দীর্ঘইকার ব্যবহৃত হয়। এই নিয়মটা তখন তুমি লিখে দিবে, সুন্দর নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও আরও অনেক নিয়ম আছে। আমি তো আগেই বলেছি যে আসলে আধুনিক বাংলা বানানে নিয়মের কোনো শেষ নেই। যেমন প্রত্যয়ের ক্ষেত্রেই আছে, যদি বিদেশি প্রত্যয় যুক্ত হয়, বিদেশি প্রত্যয় যেমন ফার্সি প্রত্যয় যদি যুক্ত হয় বা অন্যান্য দেশীয় প্রত্যয় যুক্ত হলে, বিদেশি যেগুলো, সেই ক্ষেত্রে হ্রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। যেমন ধরো গিরি, দাদাগিরি, দুরি, বাহাদুরি। তারপরে আরও আছে যেমন কর, বাজি, কর, বাজি, কি হবে? হ্রস্বইকার হবে। যদি বিদেশি প্রত্যয় যুক্ত হয় তাহলে শব্দের শেষে, মূল শব্দের শেষে হ্রস্বইকার ব্যবহৃত হবে। যেমন গিরি, মোটেগিরি, মোটেগিরি, কেরানিগিরি, এইগুলো কিন্তু সব হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। নেতাগিরি, তারপরে হচ্ছে বাবুগিরি, আরও আছে যেমন দাড়ি, দোকানদারি, চৌকিদারি, পিকদানি, ফুলদানি। এই যে দানি, পিকদানি, ফুলদানি, দানি, এগুলো সব বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ, কাজে এগুলো সব হ্রস্বইকার দিয়ে লেখা হবে। কলমদানি, ধোকাবাজি, বাজি, গলাবাজি, এগুলো সব হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। তারপরে যেমন তয় বফলা, তহ প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে আমাদের দীর্ঘইকারান্ত শব্দগুলো হ্রস্বইকারান্ত হয়ে যাবে। যেমন ধরো মন্ত্রী বানান আমরা কিভাবে লিখি? মন্ত্রী দীর্ঘইকার দিয়ে না? অবশ্যই। কিন্তু যখন মন্ত্রিত্ব হয় তখন কি লিখি? তখন কিন্তু হ্রস্বইকার হয়ে যায়। এছাড়াও যেমন ধরো দায়িত্ব, যখন দায়ী হয় তখন কিন্তু দীর্ঘইকার হয়, কিন্তু তারপরেই যখন তয় বফলা যুক্ত হয় তখন হ্রস্বইকার হয়ে যায়। এছাড়াও সতীত্ব, এই ধরনের বহু নিয়ম আছে যেগুলো মূল শব্দে দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হয়। কিসের প্রভাবে? প্রত্যয়ের প্রভাবে। তো এইভাবেই আমরা প্রত্যয় নিয়মগুলো ভালো করে পড়ব। প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত যে নিয়মগুলো আমি তোমাদের পড়ালাম, সেগুলো আশা করি বাসায় তোমরা ভালো করে রিভিশন দিবে। তো যদি ভালো করে পড়ো তাহলে আশা করি পরীক্ষায় ভালো করতে পারবে। তবে সারা জীবনই পড়তে হবে, পড়ার তো কোনো বয়স নাই। পড়তে হবে, এই মানে বাংলা পড়তে হবে সারা জীবন। তারপরেও যতই পড়বে মনে হবে যেন মানে জানছি তো জানছি, শেষ নাই কোনো। সারা জীবনই পড়ে যাও। তো শুরুতেই কি বলছিলাম, আজকে ক্লাস আমি শুরু করব নজরুল বন্দনা দিয়ে, শেষ করব নজরুল বন্দনা দিয়ে। শুরু করেছিলাম রবীন্দ্র আরতির মাধ্যমে, আর শেষ করব নজরুল বন্দনা দিয়ে। আসলে কি জানো, আজ এই মহামারীর সময় আমার বারবার মনে হচ্ছে যে কবিরা কিভাবে, কবি সাহিত্যিকরা কিভাবে আমাদের মনের কথাগুলো এইভাবে বলে যায়, যে কথাগুলো মানে সব সময় হয়ে যায় মনে হয় যেন আমাদের অন্তরের অন্তঃস্থলের কথা, আমাদের মনের নির্যাস, এগুলো কিভাবে তারা এত আগে বলে গেল। এই যে করোনা মহামারীর সময়, এখন দেশ, কাল, জাতি সব কিছুর ঊর্ধ্বে আমরা মহামানবে পরিণত হয়েছি না? খেয়াল করে দেখো, এই যে যখন আমরা খবর শুনি, শুনি যে আজকে এতজন মারা গেল, আজ 40 জন, কালকে 37 জন মারা গেল, তখন সত্যিকার অর্থে আমরা কি একবারও ভাবি যে এই যে মারা গেল এরা হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান? না, একবারও আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগে না। আমাদের মনে হয় শুধু কতজন মানুষ মারা গেল। তাহলে সব কিছুর ঊর্ধ্বে আমরা এখন উঠে গেছি। করোনা ভাইরাস এই দিক থেকে আমাদের একটা বড় উপকার করে গেল। এই দিন থাকবে না, সুদিন আসবেই। এই শিক্ষাগুলো যদি আমরা কাজে লাগাই তাহলেই পৃথিবী সুন্দর হবে। নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মন মার। শেষ করি এখানেই। সবাইকে ধন্যবাদ।